তিনজন মিনিস্টার আছে, শোভনদেব, অজিত মজুমদার আর বেচা, মাত্রই কজন। আমি প্রথমেই আপনাদের সকলের জানবার জন্য বলি, জিনিসপত্রের দাম শীতকাল আসছে, ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে। আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, এটা আমি প্রোডাকশন, আলু সিড আমরা নিয়ে আসি, সিড তো আমাদের নেই, সেন্ট্রাল গভর্নমেন্টকে আনতে পারে, ওরা অনেক দাম নেয়, আলু সিডের প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে করতে হবে যাতে সমাধান হয়। কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যে সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করেছে। প্লিজ টেক স্টক। আমি আজ থেকে মার্কেটিং আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট, একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট। দুটো খুব বড় ডিপার্টমেন্ট, এক একজনের দ্বারা সম্ভব নয়। তাছাড়া মান্নাকাম দায়িত্ব দিলাম একদম মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান। সুতরাং প্লিজ টেক এ স্টক, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। ডিজিকে ডাকুনি কেন মিটিংয়ে? ইমিডিয়েট কল। সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই, আমি তো বলেই দিয়েছিলাম। এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম, ছেড়েও ছিলাম অনেকটা। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটে তুলনা করব, ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট। সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই। আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা, চাল উৎপাদন, আলু উৎপাদন, এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে। আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো, আমার জিনিস দিয়ে সাপ্লাই করবো আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো, এই যুক্তি হতে পারে না। আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করব। এবার আমি একথাও বলেছিলাম, তোমার যদি করে থাকে আমি ICDS নিয়ে নেবো, আমি মিটকে মেলে নিয়ে নেবো, তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখবো। নতুন আলু উঠতে উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আর তার আগে স্টক আমাকে দেখাবে, কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে। কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপনি জানুয়ারি আমাদের স্টকটা, শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে। তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না? আমি বলেছিলাম 1 লক্ষ করে করে আমি ছাড়বো, তারপরে যতটা পেরেছি। আমি একটা কথা বলি রাজীব কুমার, তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত, তাদের নিজস্ব একটা দায়বদ্ধতা থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী
দেশকে ভালোবাসে না। এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, জেনে কেন তোমরা টেন্ডার করছো? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশে টাকাকে। আমি এটা টলারেট করবো না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের কাছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই এক পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আসল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. There should not be any discrimination. কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। আমার কাছে কোথাও না কোথাও থেকে খবর আসছে, সব আলু তো বেরিয়ে গেছে মাথায় যেত, আজকে আলুর দাম বাড়ছে। পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম, বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে, সবটা নাসিক থেকে আসতো। সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই, আমাকে নাসিক থেকে আনতে হয়। আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন? আমি তো 50% পর্যন্ত প্রোডাকশন এখনো কত পর্যন্ত হয়েছে? 7 লক্ষ টন আমি বুঝি না। আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি, কত পার্সেন্ট? 75% আমি সেই জায়গাটায় নিয়েছি। তো আমার যদি 50% বিক্রি হয়ে যায়, বাইরে এক্সপোর্ট হয়ে যায়, কারা দেব? তাকে আমি টাকা দেবো, টাকা আমি বিমা দেবো, টাকা আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্ট দেবো, রিজার্ভেশনের জন্যও দিচ্ছি। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে, এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে, যারা দালালি করে সমাজটাকে শেষ করবে। আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে টাকা। এটা যাতে না হয়, স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডির সাথে করবো টোটালটাই। তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে কষ্টে করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করো। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে, আর কেউ বাধা দিলে আমি শুনবো। আমি তো আমার কথাই শুনবো, মানে আমি নিজের কথা বলছি। আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে হয়ে যাবে? এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে শুধু বক্তৃতা দিলে হবে না, কাজ করে দেখাতে হবে। পুরো সার্ভে হয়েছে ওঙ্কার, যেগুলো আমাদের বন্যা টন্যা হয়েছিল, টোটালটা হয়ে গেছে। ঠিক আছে, আর বেশি বলতে হবে না। তার মানে যেটা আমরা বলেছিলাম যে এই যে বর্ষায়, বন্যায়, দানা,
সেপ্টেম্বর পর্যন্ত থাকে, কিন্তু আমরা দানার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়িয়ে নভেম্বর করেছি। তা আপনি ওয়েট করেন না কেন? আমাকে বলতে হবে কেন? আমি কি মানে কিছু জানি না? বাড়ির জানি আর আমার মনে নেই? আমার যথেষ্ট মনে থাকে। আমি আজকে যেটা দেশকে বলবো যে প্লিজ এগুলো পজিটিভভাবে দেখুন, নেগেটিভভাবে দেখার চেষ্টা করবেন না। আপনারা কি করেন, পজিটিভ জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন। তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে, স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না। আর তা যদি না করতে পারি তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কি করতে যাচ্ছি, কি না করতে যাচ্ছি, কোনটায় ভুল কোনটায় ত্রুটি। এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য, এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের এটা আমি অনুরোধ করব। আমি জানি কোনো চ্যানেল আমার একদম 100% এগেন্স্ট, তারা একটাও পজিটিভ দেবেন না, টোটালটাই নেগেটিভ আর নেগেটিভ করবেন। তাই যদি করে তাহলে জেনে রাখুন, আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি তাহলে আমি তাদের বাদ দিয়ে করব। পরে আপনারা নিউজ কারেকশন করে নেবেন, কারণ আমি এটুকু কোঅপারেশন তো আপনার কাছ থেকে আশা করতে পারি। এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকে আমরা দায়িত্বপূর্ণ লোক, প্রত্যেকে দায়িত্বপূর্ণ অফিসার, প্রত্যেকে দায়িত্বপূর্ণ মিনিস্টার। এবিডিটি কেউ নেই, আপনাদের ওখানেও যারা আছেন আমিও আশা করি আপনারাও গুরুত্বপূর্ণ, আপনারাও দায়িত্ব নিয়ে কাজ করেন। এইটুকু দায়বদ্ধতা আপনাদের এখানে আশা করি। আর তা নাহলে আপনাদের সামনে মিটিং আমি করবো, পরে আমার বলতে পারবেন না কেন চিন্তা হচ্ছে, কেন আমাদের সামনে হচ্ছে, লাইফ স্কিলিং কেন হচ্ছে। এটা আমার একটা পার্ট, যা ইনস্ট্রাকশন দেওয়ার আমি দিয়ে দিলাম। টাস্ক ফোর্সের মিটিংটা ইমিডিয়েট করো, দেখে নাও। আর রাজীব জেলায় জেলায় ইনস্ট্রাকশন দিয়ে দাও এবং রিপোর্ট দিতে বলো। সপ্তাহে একদিন করে, আমি জানি তোমার অনেক কাজ করতে হয়, তার সত্ত্বেও এটা মনিটরিং করতে হবে। প্রত্যেক জেলায় একটা করে নোডাল অফিসার থাকবে, যে মনিটরিং করে ডিটেলসটা দেবে। শুধু সিসিটিভিতে সব হবে না, যারা এই যে পুলিশ ডাকাতি করে না, সিসিটিভি অনেকভাবে ইউজ করে, দেখে নাও কীভাবে করবে, জানো কোন সিস্টেমে করা উচিত। ডিবিটির টাকা নিয়ে ট্যাবে 2 কোটি ছেলে মেয়েদের আমরা ট্যাব দিয়েছি, তার মধ্যে 1600 কোটি টাকার ট্যাব আমরা দিয়েছি। তার মধ্যে 1900 সামথিং 2 কোটি টাকার মতো ওই জামতারা গ্রুপ আছে, আপনারা জানেন তাই তো। এটা নিয়ে জামতারা একটা চক্র আছে, এটা নিয়ে একটা সিনেমাও হয়েছিল। চক্রটা ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গা থেকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সেন্টারে তিনি চালায়, বিভিন্ন মলে এসে আড্ডা মারছে, গ্রুপিং তৈরি করছে, অপারেশন করছে, কোথাও না কোথাও গেস্ট হাউসে ভাড়া নিয়ে নিচ্ছে, অনেক সময় সাংবাদিকদের সাথেও মিশছে, রাজনৈতিক দলের লোকেদের সাথেও মিশছে। কারণ একটা কোনো অপারেশন করতে গেলে তো কয়েকটা লোককে কনফিডেন্সে নিতে হবে, কখনো আপনি কখনো আমি। আর পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, শপিং মল সবচেয়ে ভালো জায়গা। আমি এখন থেকে শপিং মলগুলোকে সাবধান হতে আবেদন জানাবো। আমরা কিছু কমপ্লেন পেয়েছি কিছু কিছু জায়গায়, যেখানে ফেক কারেন্সি আসছে। কয়েকদিন আগে একটা জায়গায় আগুন লেগেছিল, আপনারা দেখতে যান, আমি নাম বলছি না। এবং কয়েকদিন আগেও আরেকবার আগুন লেগেছিল, 2 মাসে 2 বার। আমরা অনেকগুলো ইনপিউট পেয়েছি। সব শপিং মল খারাপ না, সব শপিং কমপ্লেক্স বা বিজনেস সেন্টার খারাপ না, কিন্তু সবাইকে সতর্ক হতে অনুরোধ করছি, পাবলিককেও সতর্ক হতে অনুরোধ করছি। এইসব জায়গায় এসে এরা সেন্টার নেয়, এবং যেহেতু আমাদের বর্ডার কান্ট্রিগুলোতে একটু টালমাটাল চলছে এবং কেন্দ্রীয় সরকারও যেভাবে সক্রিয় হওয়া উচিত ছিল হয়নি,
আমি এ নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি নিয়ে কোনো কথা বলি না বলে আজকেও বলবো না, কিন্তু আমাদের পুলিশকে আমি যেটা বলবো ওদেরও অ্যালার্ট করতে, কারণ বর্ডার আমাদের হাতে নেই, বর্ডার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ফেক কারেন্সি করে আসছে, why they are not taking appropriate action? বর্ডারে স্টেটে all state border, all district border, all gateway of the commission, all important places এখন থেকে রেগুলার নাকা চেকিং হবে। আমি পাবলিকের কাছ থেকে কোঅপারেশন চাইব, তার কারণ হয়তো নাকা চেকিং করতে গেলে অনেকে আপত্তি জানায়, ভাবে আমার অসম্মান হচ্ছে। আমার গাড়িতে নাকা চেকিং হলেও আমি খুশি হব, তার কারণ আমিও তো চাই না যে কোনো একটা লোক সুযোগ নিয়ে আমার গাড়িতে কিছু রেখে দিই। আমাদের সকলকেই সতর্ক হতে হবে। নাকা চেকিং কম্পালসারি, সকাল দুপুর সন্ধে নয়, যে রাত্রিবেলা করলাম দিনে করলাম না তা নয়, রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে। রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে, আমরা 17-18টা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে, যেখান থেকে আর্মস আসছে। জিএমদের ডেকে দরকার হলো তুমি একবার বলো, সেক্রেটারিকে আমি বলবো দিদিকে সাথে নিয়ে, ওখানে জিআরপি এবং আরপিএফকে বলবে চেক করতে। আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না, প্লেন আমাদের হাতে নেই, ট্রেন আমাদের হাতে নেই, কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে না, পাসপোর্টটা আদৌ কিনা আমি কি করে জানবো? আমার ডিউটি নয়, এয়ারপোর্টের ডিউটি, সিআইএসএফের ডিউটি, কয়লাকে সাপ্লাই করতে তো বিএসএফের ডিউটি, সিআইএসএফের ডিউটি, বর্ডার দিয়ে ঢুকছে তো বিএসএফের ডিউটি, গরুকে পাচার করছে তো বিএসএফের ডিউটি। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। ডেভেলপমেন্টের কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হয় না, কিন্তু বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, রিজার্ভ ব্যাংক তো তাদের আন্ডারে, এই তিনটে ডিপার্টমেন্ট তো তাদের আন্ডারে। সেখানে তারা ভালো করে কাজ করুক, আমাদের কোঅপারেট করে সিরিয়াস হয়ে যাচ্ছে। কারণ আমাদের যেহেতু অনেকগুলো বর্ডার আছে, আবার আমাদের বর্ডারের পাশে অনেকগুলো গেটওয়ে আছে, মনে রাখতে হবে আমাদের বন্যাও আমরা ফেস করব, দাঙ্গাও আমরা ফেস করব, ফেক কারেন্সিও আমরা ফেস করব, জামতালাও আমরা ফেস করব, আমদানি জামদানিও আমরা ফেস করব, ফরেন ফান্ডও আমরা ফেস করব। ওয়াই? ফরেন ফান্ড তো আমার আন্ডারে নেই, ফরেন ফান্ড তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কি করে ফরেন ফান্ডিং হচ্ছে? টেক কেয়ার করবে না? এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি দেশের সামনে বলবো, এটাকেও গুরুত্ব দিচ্ছি, কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে। মনে রাখবেন, আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায়, তারা অনেক খুশি হয়ে যায়, এতে টিআরপি বাড়ে, কমে না। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্প 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দেবেন, ক্লিক করবেন। ইয়ে শোনো